নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? স্টোরিহোলিক্সে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সৌরভ, চলে এসেছি আজ তোমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ গল্প নিয়ে। তোমরা হয়তো গল্পটা কী সেটা জেনেই গিয়েছো, টাইটেলে এবং থাম্বনেলে তোমরা দেখতেই পাচ্ছ। আজ তোমাদের জন্য থাকছে অনুভবের অন্তরালে, অর্থাৎ আমাদের স্টোরিহোলিক্স সিজন 6-এর শেষ সিরিজ মল্লিকা চ্যাটার্জির কাহিনী অনুভবের অন্তরালে এর দ্বিতীয় পর্ব। কেমন লাগছে আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গল্পের শেষে কিন্তু একটা ছোট্ট কুইজ সেশন আমরা এবারও রেখেছি প্রথম পর্বের মতো, তোমরা সেটারও উত্তর দিও কমেন্ট সেকশানে। আর যারা আজকের গল্প প্রথম শুনছো তারা প্লিজ প্রথমে ওই প্রথম পর্বটা শুনে এসো এবং তারপরে এই দ্বিতীয় পর্বটি শোনো, এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। আর হ্যাঁ, আমরা কিন্তু স্পটিফাইতেও গল্প আপলোড করি, তো তোমরা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করতে পারো, সেখানে গল্প শুনতে পারো। আর রেগুলার আমাদের সমস্ত আপডেটস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারো, ফলো করতে পারো, অন্যান্য সোশ্যাল মিডিয়া যা রয়েছে সেখানে আমাদেরকে ফলো করতে পারো। আর চলো আজকের গল্প তাহলে শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে একটা ছোট্ট রিক্যাপ করে নিই প্রথম পর্বে কী হয়েছিল। স্টোরিহোলিক্স, ভালো থাকো, ভালোবাসায় থাকো। আর ভালো লাগে না কি কখনোই যাই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম না, নিজের ইচ্ছার তো কোনো দামই নেই এখানে। টাইপ 1 এরা হলো জল্লাদ। শুধু নাম পাওয়ার জন্য সিআর হয়ে গেলে হয় না, বুঝলি? তার কিছু কর্তব্যও থাকে। কেউ আবার বেশ ভালো, সাপোর্টিভ। তবে শুধু এইটুকু আমি জানি, তুই ভালোই করবি। আর শেষে আসে টাইপ 3, মানে ওই নির্দল প্রার্থী। বাহ, এই তো বেশ ভালো গেয়েছিস। তাহলে ওরকম ভয় পাচ্ছিলি কেন প্রথমে? अरे शौमिली, चाप लेने का नहीं, हम सब है ना। তোকে ওরা গান করতে বলেছে, ভালো খারাপ কিছু তো বলে দেয়নি। তুই যেমন জানিস তেমনই করবি। আর তাছাড়া অনুরূপ তো থাকবে তো তোর সঙ্গে, ভয় কিসের? রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য কোনো নির্দিষ্ট স্থান কাল হয় বুঝি? আমি এই কথাটাই কিছুক্ষণ আগে পর্যন্ত বলছিলাম যখন, তখন তো তোর মোটা মাথায় এসব ঢুকছিল না। আর যেই না অনুরূপদা বলল অমনি না। না মানে এই যে ম্যাচিং কালারের শাড়ি পাঞ্জাবি, এটাও কি তোর কোসিঙ্গার আগে থেকে বলে রেখেছিল? আরে আমাদের কি আর তোদের মতো কপাল যে সকাল থেকে একেবারে মেকআপ করে বসে যাবো? এরপরই না আমি পারবো তো? তুই চোখ বন্ধ করে গান করবি আর মনে মনে ভাববি বাড়িতে একা গান করছিস, ব্যাস। শৌমিলি, গানটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। কিছু হয়নি বললাম তো। তখন তো আর জানতাম না যে তুই এতটা অগোছালো। আর হ্যাঁ, আমি সকালে কিছু বলিনি তার মানে এই নয় যে আমি দেখিনি যে তুই দুটো সিঁড়ি একসঙ্গে ভেঙে আসছিলি। সৌমিলি, সত্যি করে বলো তো কি ব্যাপার? কিছু লুকোচ্ছ না তো? কাউকে রুমাল দিলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায়? তুমি এইসব বিশ্বাস করো নাকি? আরে প্রিয়া, কাকিমা না রে, এটা তো জুনিয়রের গিফট। শাড়ির রংটাও কি অনুরূপই বলে দিয়েছিল? সে কি রে, তুই জানবি না তো কে জানবে? কারণ আমাদের সৌমিলি বোধহয় অনুরূপ সেনকে একটু একটু পছন্দ করে। তোর বয়ফ্রেন্ড কি অন্য ছেলের পাশে বসতে মানা করেছে নাকি? এসব আমি আর নিতে পারছি না শুভদা। আমি তোকে প্রমিস করছি, আজ থেকে তোকে এই ব্যাপারে কেউ কিচ্ছু বলবে না। স্টোরিহোলিক্স, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মধু সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। শুভ পুরো বিষয়টা নিয়ে অনেক কিছুই ভেবেছে। সেই ফেয়ারওয়েলের দিন থেকেই ওর মনে একটা সন্দেহ দানা বেঁধেছিল। তারপর আস্তে আস্তে যখন সারা কলেজে এইসব জলঘাট চলছে, তখন শুভর মনে চলছে সুনামি। ওর মন কিছুতেই এইসব বিশ্বাস করতে পারছিল না। অনুরূপের প্রতি রাগ না হিংসা কোনটা কাজ করছিল সেটা বলা মুশকিল, তাই গতকালই ও অনুরূপকে ফোন করে দেখা করতে বলে। একবার অনুরূপের কাছ থেকেই সবটা শুনতে চাইছিল ও। আরে বল, হঠাৎ জরুরি তলব। আর কলেজ যাচ্ছিস না কেন আজকাল? দূর,
ভালো লাগে না তাই আর কি। সে কি রে, শুভ দ্য টপার, স্যারেদের ফেভারিট গুড বয়, তার যদি কলেজে যেতে ভালো না লাগে তাহলে কার লাগবে বাবা? কি হয়েছে, কেন মানে? ছাড় তো, তোর খবর বল, সৌমিলি কেমন আছে? ওফ প্লিজ ভাই, প্লিজ তুই আবার শুরু করিস না। সত্যি রূপ? হ্যাঁ, আরে আমি তো ভাবতাম তুই তোর সব কথা আমাকে আগে বলিস, তাহলে হেন্স প্রুফ না যে প্রেমে পড়লে মানুষ বন্ধুত্ব ভুলে যায়। প্রেম? তুই কি পাগল হয়েছিস শুভ? তুই তো ভালো করে চিনিস আমাকে, এদেরকেও চিনিস, এরা পেয়েছে একটা গসিপ আর সেটা নিয়েই মেতে উঠেছে। আই সি, কিন্তু তুই তো ওদের জাস্টিফাইও করিসনি। আরে কেন করতে যাব? কারো সঙ্গে তর্ক করা আমার স্বভাব বিরুদ্ধ, সেটা তো তুই জানিস। যার যেটা ইচ্ছে সেটাই করুক না, আমার কি। ওয়েল ওয়েল ওয়েল, সো তুই বলছিস যে সৌমিলিকে তোর ভালো লাগে না, তাই তো? আরে ভালো লাগবে না কেন, লাগে, বাট কিন্তু আমি ওকে কতটুকু জানি, কতটুকু চিনি যে আমি ওকে আলাদা করে ভালো লাগা খারাপ লাগা এইসব বিষয়ে কথা বলতে যাব? বুঝতে পারছিস তো? সে কি রে, গোটা কলেজ তো মনে করে সৌমিলিকে তোর থেকে আর বেটার কেউ জানেই না। দেখ, কলেজে কে কি ভাবলো না ভাবলো সেটা তো আমার কিচ্ছু আসে যায় না, তবে তোকে যে ক্ল্যারিফিকেশনটা আমার দেওয়া দরকার ছিল সেটা এখন মনে হচ্ছে। তা কেন? এই মানে তোর এইসব ব্যাপারে হঠাৎ আমাকে কেন, মানে আমার কোনো আগ্রহ নেই ভাই। হ্যাঁ, তোর আমার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই থাকতে পারে, কিন্তু সৌমিলির ব্যাপারে তো আছে। মানে 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 তোকে আর কি বোঝাবো, তুই তো সবই বুঝিস ভাই, শুধু আমাকেই ভুল বুঝলি, জানিস তো। এই রূপ, কি বলছিস বলতো? বড্ড ভুল বকছিস কিন্তু এসব, যা বলবি খুলে বল না ভাই। আচ্ছা তাই হোক তবে। মিস্টার শুভদীপ গাঙ্গুলি, ইয়োর জেলাসি হ্যাজ বিন সিন ক্লিয়ারলি। আমার থেকে তো লুকোতে পারবে না বাবা, যদিও ব্যাপারটা আমি অনেক আগে থেকেই আন্দাজ করছিলাম। ভেবেছিলাম তুই হয়তো আরো আগেই এসে আমাকে বলবি, কিন্তু মাঝখান থেকে অভি যে এরকম একটা গুজব রুটিয়ে দিল আর তুইও তাতে বিশ্বাস করে নিলি, একেবারে দেবদাসের মতো কলেজ টলেজ অফ করে ঘরবন্দি হয়ে গেলি, আমি ভাবিনি। আরে রূপ, আরে মানে তুই কি বলছিস বলতো, আমি সত্যি বুঝতে পারছি না রে ভাই। শুভ প্লিজ, অনেক হয়েছে, ঢং করিস না। অনুরূপ, তোর আর সৌমিলির মধ্যে সত্যি কিছু নেই, তাই তো? দেখ, তুই কিন্তু আমাকে বলতে পারিস। আমি কতবার বলবো, তোমার প্রিয় জুনিয়রটির সঙ্গে ফেয়ারওয়েলের পর থেকে আমার সেরকম আহামরি কোনো কথা হয়নি। কি কথা হতে পারে তোর, তোর কি মনে হয়? আর তুই সেসব ছাড়, আমার একটা প্রশ্নের উত্তর দে তো তুই, সৌমিলিকে তোর কেমন লাগে শুভ? মানে মানে কেমন আবার লাগবে? আবার ভালোই লাগে, মেয়েটা ভদ্র শান্ত, ল্যাবের কাজেও বেশ অ্যাক্টিভ, স্যাররাও তোর খুবই প্রশংসা করে। আচ্ছা, শুধু ভালোই লাগে? এই জন্য সৌমিলির সঙ্গে অন্য কারো নাম তুমি সহ্য করতে পারো না? এই জন্য সৌমিলি পায়ে চোট পেয়ে বাড়ি চলে গেলে, না খেয়ে গেলে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়? আর এই জন্যই বোধহয় রোজ সিঁড়ি দিয়ে সোজা নিজের ক্লাসে না এসে ফার্স্ট ইয়ারের ক্লাসের পাশ দিয়ে ঘুরে আসিস তুই, হ্যাঁ? আর শুধু ভালো লাগে বলেই নিশ্চয়ই ফেয়ারওয়েলের দিনের ছবিগুলোর মধ্যে তোর ল্যাপটপে সব থেকে বেশি সৌমিলির ছবি। আর এত শান্ত ভদ্র ভালো মেয়ে বলেই বোধহয় ম্যাথ ডিপার্টমেন্টের কোন এক জুনিয়র সৌমিলিকে প্রপোজ করেছিল বলে তুমি তোমার গুড বয়ের রেপুটেশনের জলাঞ্জলি দিয়ে সবার অজান্তে ছেলেকে শাসিয়ে এসেছো। আমি কিছুই জানতে পারি না, হ্যাঁ? যে শুভ ইন্ট্রোর দিন কোনো জুনিয়রকে কোনো প্রশ্ন করে না, হঠাৎ করে সেই একটা মেয়েকে জিজ্ঞেস করে তার বয়ফ্রেন্ড আছে কিনা। আর এই ভালো লাগে বলেই হয়তো। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার সৌমিলিকে ভীষণ ভীষণ ভালো লাগে। কতটা? দেখ, কতটা তো আর ঠিক আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ মানে এইটুকু আমি বলতে পারি যে ওকে দেখে আমি আমার সব কনফিডেন্স এক মুহূর্তের জন্য কেমন ভ্যানিশ হয়ে যায় রে ভাই। সমস্ত কথার কেমন একটা খেয়েই হারিয়ে ফেলি আমি। এক এক অদ্ভুত ভালো লাগা এসে ঘিরে ধরে আমার, জানিস তো? কবে থেকে?
মানে সেটা ঠিক বলতে পারবো না, হয়তো ওই প্রথম দিন থেকেই, জানিস তো, যেদিন যেদিন ওকে আমি প্রথম দেখি। হ্যাঁ রে, ইন্ট্রোর দিনই রুমে ঢুকে চোখে পড়েছিল মেয়েটার মুখ। ওকে দেখে মনে হচ্ছিল ভীষণ ভয় পেয়ে আছে। জানিস, কি অদ্ভুত এক মায়া লেগেছিল। সারাটা সময় আমি কিছুতেই ওর দিক থেকে মুখ ফেরাতেই পারলাম না। আর তাছাড়া জানিস রূপ, মানে আমার জীবনে তো অনেক অনেক গোল, কিন্তু এইসব কিছুতেই আমি কোনো দিনও জোড়াতে পর্যন্ত যাইনি। তবু এই মেয়েটা কি যে জাদু করলো আমার আমার উপর, আমি আমি জানি না ভাই। জানিস, কতবার ভেবেছি ভুলে যাব, কেরিয়ারে ফোকাস করব, কিন্তু কিন্তু ঠিক তখনই ওর ওই হাসির মুখটা আমার মনে পড়ে যায় রে ভাই। আর আর না চাইতো বারবার একটু একটু করে আমি ওর মায়ায় জড়িয়ে পড়ি। কি করি বলতো রূপ, আমি না জানতেই পারিনি কখন অজান্তে এই অপরিচিত মেয়েটা আমার কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। তাই আজ আর না থাকতে পেরে তোকে ডেকেই ফেললাম রে ভাই। জানিসই তো যা চলছে, ভেবেছিলাম তোর কাছ থেকে একটা কোনো খবর বা পুরো জিনিসটা শুনলে যদি কিছু উপকার হয় আমার। এই রূপ, তুই জানলে কি করে? শুভ, আমি তোকে কবে থেকে চিনি বলতো? আমি জানবো না তুই এটা ভাবলি কি করে? আমি তো প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম এই ছোট ছোট ব্যাপারগুলো আমার চোখকে এড়ায় না কিন্তু ভাই। সৌমিনীর প্রতি যে তোর একটা আলাদা দুর্বলতা আছে, সেটা তোর চোখ, হাবভাব, কথাবার্তা সব দেখলে বোঝা যায়, আমি বুঝতে পারি। আর তুই তো আজকাল সৌমিলিকে ছাড়া সারাদিন আর কোনো কথাই বলিস না। সৌমিলি এই করেছে, এটা বলেছে, এত নাম্বার পেয়েছে, সারাদিন শুধু ওরই নাম তোর মুখে। সেই জন্যই তো বুঝতে পেরেছিলাম আমাদের দি গুড বয় শুভদীপ গাঙ্গুলি ফাইনালি প্রেমে পড়েছে। অবশ্য ভেবেছিলাম তুই আমাকে এসে আগে বলবি, কিন্তু মাঝখান থেকে ছাড়, বাতে। তাহলে তোর কি প্ল্যান? হ্যাঁ, মানে প্ল্যান মানে কি 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 প্ল্যান? মানে কবে বলবি ওকে? ওয়েল, বলবো মানে কি বলবো বা কিভাবে বলবো কিছুই তো ভেবে উঠতে পারছি না, জানিস তো। তাছাড়া আমার ভীষণ ভয় করে, জানিসই তো। কতবার যে ভেবেছি যে আজই বলবো, কিন্তু ওই যে ওকে দেখলেই কেমন যেন আমি সব সব কিছু ভুলে যাই। বারবার মনে হয় যদি ও আর কোনোদিন কথাই না বলে। তোর পাগল হলি নাকি? তোকে কেউ রিজেক্ট করবে এটা হতে পারে? বরং কলেজের সব মেয়েরা তো তোর সঙ্গে কথা বলতে পারলে পড়তে যায় ভাই, সেখানে তুই ওকে পছন্দ করিস। রূপ, তুই ওকে কতটা জানিস আমি জানি না, তবে ও বাকি সব মেয়েদের থেকে আলাদা, জানিস তো ভাই। কলেজে সুবিধা নেবে বলে কারোর সঙ্গে সম্পর্কে জড়াবে এরকম মেয়েও নয়। আর তাছাড়া ওর সঙ্গে কথা বলে কোনোদিনও আমার মনে হয়নি যে ওর আমার প্রতি কোনো আলাদা অনুভূতি আছে। আরে তুই কথা বলে দেখ, তারপর তো সেসব জানা যাবে নাকি? ও তো জানেই না কিছু। তুই ওকে আগে বল, তারপর একটু দরকার হলে ওকে ভাবার সময় দে। বেশ, সামনে তো এক্সটার্নাল, ওটা শেষ হোক, তার আগে আমি ওকে কোনো রকম কোনো প্রেশার দিতে চাই না, বুঝলি। তারপর দেখি ভেবেচিন্তে কি বলা যায়, সেই যে হবে। চাপ নেই বন্ধু, যা হবে সব ঠিকই হবে। যাই হোক, তোর গতি তাহলে প্রায় হয়েই গেল বলা যায়। ঠিক আছে, আমি এই গিটারের সঙ্গে রয়ে গেলাম। তবে আমি চাইলেই কিন্তু তোর সৌমিলিকে চান্স দিয়ে দেখতে পারতাম। তোর মতো ওর ভাবভাবেও কিন্তু আমি বুঝতে পারছিলাম, এমনটাও বোকা নই যে হাওয়ার গতি আমার দিকে আর আমি সেটা বুঝতে পারবো না। বাট বন্ধুর জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করাই যায়, তাই না? কি বলিস শুভ? তাহলে ভাইজান, इसके बदले क्या खिला रहे हो ये तो बताओ। আরে ভাই, চল চল, কি খাবি বল?
ও অমনি না, এতক্ষণ তো আষাঢ়ের মেঘ ঘিরেছিল মুখে, আর যেই শুনলে পথের কাটা সরে গিয়ে তোমার প্রিয় জুনিয়রটি তোমারই রয়ে গিয়েছে, অমনি মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। হ্যাঁ, খুব ভালোই। আচ্ছা বাবা, অনেক হয়েছে, এবার তো চল। চল। তা এবার প্ল্যানটা কি? জানিস তো, সৌমিলি এই কলেজের ব্যাপারগুলোকে নিয়ে ভীষণভাবে ডিস্টার্বড আছে। মানে সামনে এক্সাম, ওকে যে কিভাবে এইসব থেকে আমি বের করব সেসবই ভাবছি আর কি। বুঝলাম। আমি সাজেস্ট করব কিছু জিনিস। কি? সবাইকে তুই যদি একবার বলিস, সবাই কিন্তু বিষয়টা নিয়ে চুপ হয়ে যাবে। তোর ইনফ্লুয়েন্স কিন্তু অলরেডি আছে অনেকটা কলেজে। মানে ব্যাপারটা ঠিকই বলেছিস, তবে নিজের বন্ধুগুলোর ওপরে তো আমি আর জোর খাটাতে পারি না, বল। ওদের চুপ করাবো কি করে? কেন? সত্যিটা বলবি। আমাকে যেমন তোর মনের কথাটা খুলে বললি, ওদেরকেও সেই সত্যিটা বলে দে। বলে দে যে তুই ওকে পছন্দ করিস, ভালোবাসিস। আর তাহলেই আমার নামটা মাঝখান থেকে মুছে যাবে। মাই ব্রাদার, you just have to overwrite it with your feelings. বুঝলে? শুভ ওর কথা রেখেছে। সৌমিলি কলেজে গিয়ে দেখলো সবকিছুই নর্মাল। অনুরূপের ব্যাপারে ওকে তেমন আর কেউ কিছুই বলছে না। এমনকি অভিদা, যে কিনা ওর সঙ্গে এত পিঞ্চ মেরে কথা বলতো, সেও পর্যন্ত পেছনে না লেগে সৌমিলির সঙ্গে এত মিষ্টি করে কথা বলতে শুরু করলো যে সৌমিলিরই অস্বস্তি হতে শুরু করলো। ওই যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন না, অবহেলায় অভ্যস্ত যারা একটু সমাদর পেলে তারা বিব্রত হয়ে ওঠে। সেদিন যেমন অভিদা হঠাৎ এসে বলল, সৌমিলি, প্রেজেন্টেশনের কি খবর? এই তো চলছে। আচ্ছা, কোনো দরকার হলে বলিস কিন্তু। সৌমিলি তো অবাক, হঠাৎ হলো কি সবার? সমস্ত সিনিয়রদের মধ্যেই হঠাৎ যেন একটা পরিবর্তন হয়ে গিয়েছে। সেটা যে কি এবং কেন, তার উত্তর কিন্তু সৌমিলি অনেক ভেবেও বুঝতে পারল না। সেদিন সৌমিলি ক্যান্টিনে ঢুকে দেখল অনুরূপদা গিটার হাতে বসে আছে, তাতেই একটা সুর বাজাচ্ছে আর একা একাই গান করছে। গানটা সৌমিলির ভীষণই চেনা। সৌমিলি যেতে যেতে থমকে দাঁড়ালো। কেন এখন এই গানটা গাইছে অনুরূপদা? কিছুই কি বোঝে না এই ছেলেটা, নাকি বুঝে শুনে ইচ্ছে করেই ওকে কষ্ট দিচ্ছে? সৌমিলি এসেছিল প্রিয়াদির কাছে একটা বই ফেরত দিতে। ওখানে সব সিনিয়ররা একসঙ্গেই বসেছিল। সৌমিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে শতদ্রুদা বলল, আরে সৌমিলি, দাঁড়িয়ে কেন, আয়। না না, আসলে প্রিয়াদি, এই বইটা তুমি দিয়েছিলে না আমাকে, আমার হয়ে গেছে। ততক্ষণে অনুরূপের গান থেমেছে। ও আচ্ছা আচ্ছা, এই শোন না পোষ, আমি বাড়ি থেকে পায়েস নিয়ে এসেছি, খেয়ে যা। না না, থ্যাংক ইউ গো প্রিয়াদি, কিন্তু বাইরে না মেহুলরা দাঁড়িয়ে আছে, আমাকে যেতে হবে। আরে ঠিক আছে, নে একটু বস, কিছু হবে না, দরকার হলে ওদের আসতে বল। সৌমিলি একবার দেখে নেয় অনুরূপের দিকে। হঠাৎ অনুরূপ বলে, তোরা বস, বুঝলি, আমি উঠলাম। কথাটা বলেই গিটার হাতে চলে যায় অনুরূপ। আর এই দিকে সৌমিলি আর ওইখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না যেন। পারলে এক্ষুনি গিয়ে কোথাও লুকিয়ে পড়ে, কিন্তু সিনিয়রদের এতবার করে বলা কথাও ফেলে দেওয়া যায় না। তাড়াতাড়ি করে এক চামচ মুখে নিয়ে আর দু একটা প্রশংসা সূচক কথা বলে জলদি বেরিয়ে আসে সৌমিলি। মনে মনে ভাবে, সবাই চেঞ্জ হয়ে গেলেও অনুরূপটা একই আছে। ছুটতে ছুটতে ক্যান্টিন পার হয় সৌমিলি। কলেজের গেটের কাছে আসতেই পেছন থেকে একটা গলা ভেসে আসে। সৌমিলি! শুনতে পেয়েও যেন না শোনার ভান করে চলে যায় সৌমিলি। এক ছুটে বেরিয়ে আসে ওখান থেকে, সোজা চলে আসে ওর মেসের কাছের মাঠটায়। এই মাঠটা বেশ নিরিবিলি, খুব একটা লোকজন এইদিকে আসে না। সেখানে গিয়ে এতক্ষণে দম ছাড়ে নীলি। কেন কেন এরকমটা হলো আমার সঙ্গে? বেশ তো ছিলাম, আর তাও যদিও হলো, তবে ও সব কিছুতে এত নিষ্পৃহ কেন?
কেন এমন করছো তুমি আমার সঙ্গে? কেন আমার কাছাকাছি থাকতে এত অনীহা তোমার? কেন শুধুই আমাকে কষ্ট দাও তুমি? মেঘেরও বোধহয় আজ মন ভার ছিল, তাই সৌমিলির সঙ্গে তাল মিলিয়ে সেও যেন কান্না জুড়ল। সৌমিলির কথা বাতাসের হু হু শব্দে হারিয়ে গেল। দুজনের মধ্যে অনেকক্ষণ প্রতিযোগিতা চলল। শেষে দুজনের অশ্রু মিলেমিশে একাকার হয়ে সারা কলকাতা শহরকে যেন ভিজিয়ে দিল। কিন্তু এতে অনুরূপের মন ভিজল কি কে জানে। পরদিন কলেজ। এখন সবাই সেমিস্টার নিয়ে ভীষণ ব্যস্ত। এটা সৌমিলির 3rd সেমিস্টার আর শুভদের 5th। এখন প্র্যাকটিক্যাল ক্লাস কিছুদিনের জন্য অফ আছে, আর থিওরিও সেরকমভাবে হচ্ছে না। সৌমিলি কিন্তু লাইব্রেরি যায় পড়তে, তাই হবে হয়তো। অবশ্য অনুরূপও কিন্তু যায়, কিন্তু সৌমিলির তাতে কি, তাই না? সৌমিলি শঙ্খ স্যারের কাছে কিছু একটা নোটস নিতে গিয়েছিল। স্টাফ রুমে গিয়ে দেখে শুভদা স্যারের রুমেই বসে আছে, কিছু একটা কথা বলছে যেন। তাই সৌমিলি বাইরে বেরিয়ে সোজা চলে যায় লাইব্রেরিতে। চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। ওই তো যাকে সে খুঁজছে, মন দিয়ে কিছু একটা যেন লিখছে। সৌমিলিও স্বভাবত একটা বই নিয়ে একটা চেয়ারে ওর মুখোমুখি বসে। তারপর সৌমিলির মন অর্গানিকের ফর্মুলা ছাড়িয়ে বহু দূরে পাড়ি দেয়। সে জগৎ তার নিজের একান্ত, অন্য কারো সেখানে প্রবেশ নিষিদ্ধ। এই লুকিয়ে লুকিয়ে দেখার মধ্যে যে কি একটা জাদু আছে, সৌমিলি কতবার ভেবেছে এরকম ব্যবহার পাওয়ার পর আর কোনোদিনই অনুরূপের মুখ দেখবে না। যতবারই এরকম ভেবেছে ততবারই অনুরূপ ওকে আরও বেশি মায়ায় জড়িয়েছে। আরে এমন এক মায়া যার জাল থেকে নিস্তার নেই, বরং জাল ছিন্ন করতে চাইলে আরও বেশি করে যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। হঠাৎ ওর ফোন রিং হয়, দেখে শঙ্খ স্যার। জলদি ওখান থেকে উঠে যায় সৌমিলি। স্যারের রুমের দিকে এগিয়ে এসে দেখে শুভদা দাঁড়িয়ে আছে। গুড মর্নিং শুভদা। ভেরি গুড মর্নিং। সো কিরে, তখন চলে গেলি যে? ও আমি তখন ভাবলাম যে তুমি স্যারের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা বলছো হয়তো, তাই। হ্যাঁ মানে ইম্পর্টেন্টই বটে। আচ্ছা শোন, আমি লাইব্রেরি যাচ্ছি একবার, তোর এদিকে হলে আমাকে ফোন করিস একবার, চলে যাস না, বুঝলি? আচ্ছা ঠিক আছে। সৌমিলি এবার স্যারের রুমে চলে যায়, আর শুভ যায় লাইব্রেরিতে অনুরূপের কাছে। এই রূপ, হে ভাই। বলে ফেল। ভাই শোন না, তুই আজ একটু একা চলে যাবি প্লিজ। আই মিন মানে তোর বাইকটা আমার দরকার। কেন? তোর সৌমিলি কি তোর কাছে লিফট চাইলো নাকি? তোর তাহলে তো হয়েই যেত, ও তো নিজের মুখ থেকে আর কিছুই বলবে না। এই তুই জানলে কি করে ও কলেজে এসছে? তুই আসার আগেই লাইব্রেরিতেই ছিল, এই সামনেই বসেছিল। ভাবছিল আমি বুঝি খেয়াল করিনি। এই তোর লজ্জা লাগে না শুভ? তুই একটা মেয়ের জন্য আমাকে হেঁটে বাড়ি যেতে বলছিস? এখন বড় হয়ে গেলাম না? হেঁটে কে বললো? আমি ক্যাব বুক করে দিচ্ছি তোকে। থাক প্লিজ। আচ্ছা যা, নিয়ে যা। ওকে ঠিক আছে, চ সন্ধ্যাবেলা দেখা করছি, টাটা। সাবধানে ড্রাইভ করিস। সৌমিলি স্যারের কাছ থেকে বেরিয়ে ফোন খুলতেই দেখে শুভদার মেসেজ, পার্কিংয়ে আসতে বলেছে। সৌমিলি পার্কিং লটে পৌঁছে দেখলো শুভদা স্মোক করছে। সৌমিলি কিছুক্ষণ ইতস্ততভাবে দাঁড়িয়ে রইল। ও ভাবছে ডাকবে কি ডাকবে না। এমন সময় শুভ নিজেই পেছন ফিরতেই সৌমিলিকে দেখতে পেল, আর দেখার সঙ্গে সঙ্গে শুভ সিগারেটটা নিচে ফেলে দিল। কিরে, আরে এসেছিস, বলবি তো? ও কিছু না, এমনি। বলো কি বলবে? ও হ্যাঁ মানে আসলে আমি তোদের ওই দিকেই যাব, আমার একটু কাজও আছে, তাই ভাবলাম তোকে একবার পৌঁছে দিই বাইকে। ওই জন্যই তোকে দাঁড়াতে বললাম আর কি। না শুভদা, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন, কোনো সমস্যা আছে নাকি? না মানে
আসলে বাইকে আমার একটু প্রবলেম হয়। প্রবলেম বলতে মাথা ঘোরে ভীষণ, ভয় করে। আগে জানতাম না তো। তার মানে তুই বাইকে কোথাও যাস না? যাই, শুধুমাত্র আমার বাড়ির লোকের সঙ্গে, মানে যাদেরকে আমি মন থেকে ভরসা করতে পারি তাদের ক্ষেত্রে সেরকম ভয় করে না। ও, তার মানে আমাকে ভরসা করিস না, ঠিক তাই তো? না না, তুমি ভুল বুঝছো শুভদা, ব্যাপারটা ওরকম না। আচ্ছা বাবা, বুঝলাম বুঝলাম। আমি বাইকের চাবিটা অনুরূপকে দিয়ে আসি, তাহলে একটু ওয়েট কর, তোর সঙ্গেই যাবো আমি। না না, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো। আরে বাবা, সে আমি জানি তুই পারবি, জাস্ট ওয়েট, আমি আসছি। অনুরূপ কলেজ গেটে এসে দেখতে পেল শুভ ওর দিকেই আসছে। কি রে, এই যে লং ড্রাইভে যাচ্ছিলি তুই, কি ব্যাপার, কি হলো? ড্রাইভ যাবো, কিন্তু ড্রাইভে না, ওকে। তুই বরং যা, এখন বাড়ি চলে যা। আর এই এই নে তোর চাবিটা, টাটা। কি যে করিস না তুই, দেখিস পাগল টাগল হয়ে যাস না শুধু। আরে সে তো আমি কবেই হয়ে গেছি। এরপর আর কি, চলতে শুরু করলো কলেজ থেকে সৌমিলিরা, মানে সৌমিলি আর শুভ। মেসের দূরত্ব কলেজ থেকে ওই মিনিট 15 হাঁটা পথ। শুভ আর সৌমিলি পাশাপাশি হাঁটছে। সৌমিলি একটু ক্যাজুয়াল হলেও শুভর মনে খানিকটা জড়তা। শুভদা, থ্যাংক ইউ। সে কি রে, কিসের জন্য? এমনি। এমনি? আচ্ছা, বেশ, ওয়েলকাম। কিন্তু এই শুধু ধন্যবাদ দিলে চলবে? তো বলুন কি আজ্ঞা? বলবো, তবে এখন না, পরীক্ষা শেষ হোক তারপর। তখন কিন্তু আমার কথা রাখতে হবে। কি কথা? এখন না। দূর, এই জন্য না ভালো লাগে না, এত সাসপেন্স নেওয়া যায়। বেশ বেশ, আরে বাবা একটু ধৈর্য ধর। কিরে, আফটার অল সবুরে মেয়া ফলে, বুঝলি? আরে তুই তো আচ্ছা মেয়ে আছিস, তোকে রাস্তাঘাটে ডাকলে শুনতে পাস না? মানে? কত মানেই জানতে হবে না। আগের দিন দেখলাম অনুরূপ গেট থেকে তোকে ডাকলো, আর তুই না শুনেই চলে গেলি। আরে বাবা, এরকম চলে গেলে পরে তো আমরা কলেজ ছেড়ে দিয়ে রাস্তা দেখা হলো। ছেড়ে দিলে মানে? তোমাকে তো যেতেই দেবো না আমি, তুমি এখান থেকে এমএসসি করবে, ব্যাস। তাহলেও ওটাও তো 2 বছর, আর তাছাড়া সারা জীবন কি আর আটকে রাখতে পারবি? জানো তো, মানুষের জীবন না ভীষণ আনপ্রেডিক্টেবল, কাল কি হবে বলা যায় না। আর তুমি এদিকে সারা জীবনের কথা বলছো। খুব বড় হয়েছো না, খুব বড় বড় কথা শিখেছো। তার সামনে এক্সাম আছে, মনে আছে তো? ভালো রেজাল্ট কিন্তু করতে হবে, না হলে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবি না কিন্তু। আমি মনে রাখতে না চাইলেও তুমি আছো তো মনে করিয়ে দিতে। সেই সেই, আমি যা বলি তার কোনো কথাই তো শুনিস না, বরং উল্টোটাই করিস। মনে করি আর কি লাভ হয় বলতো আমার? কোথায় কোনোদিন কোনো কথার অন্যথা করেছি বলো? তবে শুভদা, তুমি কি আমার একটা কথা শুনবে? দেখো, ফেয়ারওয়েলের দিন কিন্তু প্রমিস করেছিলে, আমার অন্তত একটা কথা তুমি শুনে সেটা রাখবে, মনে আছে? মনে আছে মনে আছে। তাহলে বলুন ম্যাডাম, আপনার জন্য কি আমি করতে পারি? তুমি কিছু মনে করবে না তো? সৌমিলি, একটা কথা বলতো, তোকে আমি আজ পর্যন্ত অন্য কোনো বা আর 5টা জুনিয়রের মতো ট্রিট করেছি? তোকে দাবি রাখার অধিকারটাও তো আমিই দিয়েছি নাকি? তাহলে কি চাই শুধু বল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই প্রমিসটা রাখার। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, জানোই তো? ওটা কি ছাড়া যায় না? সরি, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল বোধহয়। আসলে আমি না পছন্দ করি না, তাই আর কি। না মানে তোমার যা ইচ্ছে। সরি, ছাড়া তো। কী সব বলছিলাম না আমি? আজ থেকে আমি
স্মোকিং ছেড়ে দিলাম। হ্যাঁ শুভদা, না মানে আমি বললাম বলে। আরে তুই বললি বলেই তো প্রমিস, আর প্রমিস করেছি যখন, তখন কথার খেলাপ করি কি করে বলতো? তাহলে প্রমিস তো, আর স্মোক করবে না তো? আরে বাবা বললাম তো, পাক্কা প্রমিস। আর যদিও বা ভুলে যাই, তুই আছিস তো মনে করিয়ে দেওয়ার জন্য। ডান, আমি চলে এসেছি, চললাম, পরে দেখা হচ্ছে সিনিয়র হেড। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট শুভদা। সৌমিলি মেসের ভেতরে চলে যায়। শুভ এবার ফেরার পথ ধরে। আজ শুভর মনে এক অদ্ভুত ভালো লাগা। মনে মনে ও ভাবতে থাকে একদিন সে সৌমিলিকে ওর ভরসার জায়গা করে নিয়ে নিজের বাইকের পেছনে চাপাবেই। এরপর তো দিনগুলো প্রায় ঝড়ের মতোই পেরিয়ে যেতে শুরু করলো পরীক্ষার চাপে। মাঝে মাঝে কোথাও অনুরূপ, কোথাও সৌমিলি নামক স্মৃতিগুলো দরজায় টোকা দিত, কিন্তু পরীক্ষার প্রেসারে দরজা খোলার অবকাশ কারোর কাছেই ছিল না। তারপর একদিন সেই ভয়াবহ দিনটাও এলো, পরীক্ষা শুরুর দিন। দেখতে দেখতে পরের 10টা দিনও পেরিয়ে গেল। আজ প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ। এবার ওই 15 দিনের মতো ছুটি সবার। তারপর আবার ক্লাস শুরু হবে পরের সেমিস্টারের জন্য। রেজাল্ট অবশ্য পরে বেরোবে। আজ সবার মনে একটা প্রশান্তি, সেকেন্ড ইয়ারে ক্লাস। ইতিমধ্যে সবাই নিজের গ্রুপে গল্প করছে। ওহ, আমি আজ বাড়ি গিয়ে আগে বিরিয়ানি খেতে যাব। উফ, এই পরীক্ষার চাপে কতদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি বলতো। বাবা, আমি তো রুমে গিয়েই আগে বেরিয়ে পড়বো ঘুরতে। আই নিড সাম ফ্রেশ এয়ার। ভাই তোরা যে যা পারিস কর, আমি আগে আজকে ঘুমাবো, শান্তির ঘুম। ওই যে ডিয়ার জিন্দেগিতে আলিয়া ভাটের একটা ডায়লগ আছে না, আজ मैं इतना सोऊंगी इतना सोऊंगी इतना सोऊंगी इतना सोऊंगी। যে যা করিস ভাই, কালকে আমাদের প্ল্যানটা মনে আছে তো? কেউ লেট করবি না, সিনিয়ররা আছে। আর সিনিয়র ছাড় তো, ওরা নিজেরাই 8টার আগে আসবে না, দেখে নিস। যাই হোক, 2 দিন এখন যা কাটবে না, আমার তো এখন থেকেই ভেবে আনন্দ হচ্ছে। বোলপুর, রবীন্দ্রভবন, সোনাঝুরির হাট, সৃজনী, কোপাই নদী, আড্ডা, নাচ। উফ, আমাকে পারলে এখনই কেউ দিয়ে আয়। তোকে ওখানেই ফেলে আসবো দেখবি। ওদের অনেকদিন ধরেই ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা চলছিল, কিন্তু ওইটুকুই। সঠিক উদ্যমের অভাবে কিছুই আর হয়ে উঠছিল না। কিন্তু তারপর যখন সিনিয়ররা একদিন বলল, চল এক্সামের পর কোথাও ঘুরে আসি, এরপর তোদের সঙ্গে আর কোথাও যাওয়া হবে না, তখন সবাই এক কথায় রাজি হয়ে গেল। কিন্তু যাওয়া হবে কোথায়? তখন আমাদের নায়িকায় চরম উত্তেজিত হয়ে বলে উঠলেন, শান্তিনিকেতন। মিলি আবদার করছে, আর ডিপার্টমেন্ট হেড শুভদীপ গাঙ্গুলি তা রাখবে না। তা কি আর হতে পারে? আরজি মঞ্জুর হয়ে যায়। এক্সাম শেষ। রুমে ফিরে এসে ফ্রেশ হয়ে মিলি প্ল্যান মাফিক ঘুমোতে চেষ্টা করলো, কিন্তু যে ঘুম পরীক্ষার দিনগুলোতে একেবারে গা ঘেঁষে বসে থাকে, পরীক্ষার শেষে তাদের টিকিটিও পাওয়া গেল না। তার উপরে কোথাও যদি ঘুরতে যাওয়ার আগের দিন হয়, তাহলে তো হয়েই গেল। অনেকক্ষণ এপাশ ওপাশ করে যখন ঘুমের দেখা মিলল না, এক প্রকার বিরক্ত হয়েই সৌমিলি বিছানা ছেড়ে উঠে পড়ল। কিন্তু এবার কি করবে? মেহুল আর অনুরা তো বেরিয়ে গিয়েছে, আর তখন সৌমিলি শত জোড়া জুড়িতেও যায়নি। মনে মনে ভাবে, ইস, তখন চলে গেলেই হতো, ওদের একবার ফোন করবো। দূর, ওরা এখন কোথায় কে জানে। তার থেকে বরং রাস্তায় বেরিয়ে পড়ি, কোথায় যাব তখন দেখা যাবে। এই ভেবে মিলি রেডি হয়ে বেরিয়ে পড়ল। হাঁটতে শুরু করলো যেদিকে দু চোখ যায়। কানে ইয়ারফোন, আর মনে মনে অনেক কিছু। এইরকম শুধুমাত্র নিজের সঙ্গে সময় কাটানোটা ভীষণ জরুরি বোধ হয়। মাঝে মাঝে আমাদের নিজেদেরকেই জিজ্ঞেস করা দরকার যে আমরা কেমন আছি। এই আত্ম উপলব্ধিগুলো মাঝে মাঝে ভীষণই প্রয়োজন। তবেই তো নিজেকে ভালো রাখার উপায়গুলো আবিষ্কার করতে পারা যায়, তাই না?
এইভাবে চলতে চলতে কতটা পথ হেঁটেছে তার কোনো হিসাব রাখেনি সৌমিলি। এমন সময় জোরে কোথাও একটা কান ফাটানো বাজ পড়ল, আর সঙ্গে সঙ্গে মিলির মুখ শুকিয়ে গেল। জীবনে এই জিনিসটাকেই ও সবচেয়ে বেশি ভয় করে। আর ঠিক এমন সময় কানে হেডফোনের গানটাও বন্ধ হয়ে গেল। দেখে ফোন অলরেডি ডেড। ঘড়ি জানান দিচ্ছে রাত 9:30। দ্রুত এবার রুমে ফেরার রাস্তা ধরতে হবে। আর ঠিক এমন সময় বৃষ্টি এসে পথ আটকাল। অগত্যা একটা দোকানের শেডের নিচে আশ্রয় নিতে হলো। আর এরপরই শুরু হলো বৃষ্টি আর ঝড়ের তুমুল প্রতিযোগিতা। মাঝে মাঝে দর্শকদের মতো হাততালি দিচ্ছিল বিদ্যুৎ ঝলকানি আর গগনভেদী চিৎকার। সেই সময়গুলোতে ভয় পেলেও প্রকৃতির এই খেলা কিন্তু দেখতে মন্দ লাগছিল না। কিন্তু ওর সম্বিত ফিরল বৃষ্টি থেমে যাওয়ার পর। মেস থেকে অনেকটাই দূরে চলে এসেছে ও। তার উপর ঘড়িতে এখন রাত 11:15। সঙ্গে ফোনটাও সুইচ অফ। মেহুলা নিশ্চয়ই চিন্তা করছে। ইস, তখন একবার ফোন করে নিলেই ভালো হতো বোধহয়। এখন রাস্তাও ফাঁকা। শেডের নিচে যে কয়জন দাঁড়িয়ে ছিল তারাও নিজেদের পথ ধরেছে। দোকানও বন্ধ হবার তোড়জোড় করছে। এদিকে একটা অটো পর্যন্ত দেখতে পাচ্ছে না যে তাড়াতাড়ি এবার ফিরতে পারবে। কি করবে এইসব ভাবছে। ঠিক এমন সময় সৌমিলি। গলাটা এমনই পরিচিত যে শোনা মাত্রই সৌমিলির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হার্টবিট কয়েকশো গুণ বেড়ে গেল যেন। ফিরে যে তাকাবে তার সাহস পর্যন্ত রইল না। গলার স্বরটা অনেকটা কাছে এগিয়ে এসে বলল, কিরে, এত রাতে এখানে কি ব্যাপার? হ্যাঁ, আসলে আমি একটু দরকারে বেরিয়েছিলাম। আমি আছি অনুরূপদা। হ্যাঁ, সে তো যাবি, কিন্তু এত রাতে ফিরবি কি করে? কার সঙ্গে এসেছিস সেখানে? একাই। একাই? এত রাতে? হ্যাঁ, মানে আমি এসেছিলাম আগেই, কিন্তু মাঝখানে ওই হঠাৎ বৃষ্টির জন্য। বাবা, তা বন্ধুদের কাউকে একটা ফোন করে দিতিস, বৃষ্টি থামলেই ওরা গাড়ি বা কিছু একটা ব্যবস্থা করে চলে আসতো নিতে। আসলে দাদা, ফোনের চার্জ শেষ, তাই কল করতে পারিনি। বুঝলাম। এখন তো আর কোনো গাড়িও পাবি না। আচ্ছা চল, আমার সঙ্গে চল, আমি পৌঁছে দিচ্ছি। না না, আমি আমি চলে যেতে পারবো। এই তো এইটুকুই, হেঁটেই তো এসেছিলাম, কোনো দরকার নেই। তুমি তোমার দেরি হয়ে যাবে গো, আমি নিচে চলে যাব। হয়েছে তোর? অনেক কথা বলিস জানিস তো। চল এবার, বাইকে আমি দিয়ে আসবো। সৌমিলি পুতুলের মতো স্থিরভাবে দাঁড়িয়ে রইল। মানুষটার কথার উপর ও কোনো কথাই বলতে পারে না একদম। বাইকটা চালু করে সৌমিলির সামনে এসে দাঁড়ালো ছেলেটা। কিন্তু সৌমিলি তো কারো বাইকে চাপে না, ও তো ভয় করে। শুধুমাত্র যাদেরকে ভরসা করে তাদের ব্যাপার আলাদা, কিন্তু কিন্তু এই ছেলেটাকে কি সৌমিলি সত্যিই ভরসা করে? কি রে, দাঁড়িয়ে রইলি যে? জলদি কর জলদি কর, অনেক রাত হয়েছে। এবার আবার বৃষ্টি শুরু হয়ে যাবে কখন। বলছি স্পিডটা একটু কম রেখো অনুরূপদা। আচ্ছা ঠিক আছে, তুই শুধু ধরে থাকিস ঠিক করে, ওকে? অনুরূপের কাঁধে হাত রেখে চেপে বসে সৌমিলি। তারপর ঘটনাটা খানিকটা কবিতার মতো, খানিকটা উপন্যাসের মতো, আর খানিকটা রূপকথার গল্পের মতো। সৌমিলি যেন এই জগতেই নেই। ওর মনে হচ্ছিল হয়তো কোনো স্বপ্নের ঘোর লেগেছে। সারা শরীরে শিহরণ খেলে যাচ্ছিল যেন। অনুরূপ ওর কথা মতো বেশি স্পিড তুলছিল না। সৌমিলি পেছনে বসে একেবারে নিঃশ্বাস চেপে। একটা নির্জন রাস্তা, আর সঙ্গে ঝাপটা মারছে বৃষ্টির পরের হালকা বাতাস। কোনো কথা হচ্ছে না ওদের মধ্যে। মাঝে অবশ্য অনুরূপ একবার বলেছিল, কিরে, প্রবলেম হচ্ছে না তো? না। কিছু কিছু মানুষ থাকে না আমাদের জীবনে, যাদেরকে আমরা ভীষণভাবে চাই। তারা সবসময় আমাদের কাছে থাকুক, চাই তাদের সঙ্গে অনেক কথা বলতে, কিন্তু যখনই তারা কাছাকাছি থাকে তাদের সেই সাহচর্যই যেন ভীষণ অস্বস্তিকর উত্তেজনার হয়ে ওঠে। মুখ দিয়ে কথাও সরে না। সৌমিলি
সৌমিলেরও ঠিক তেমনটাই লাগছিল। এখন এই 20 মিনিটের রাস্তাও যেন 1 ঘন্টার সমান লাগছিল ওর কাছে। তোমার পথে হাঁটতে গিয়ে হারিয়ে যাই সুখের ভিড়ে, তুমি কাছে থাকলে প্রিয় জীবন লাগে মোর স্বপ্ন ঘরে। ও ওরা যখন পৌঁছলো মেসের গলির সামনে, সৌমিলি বলল, অনুরূপদা, হ্যাঁ বল। বলছিলাম আমাকে এখানে নামিয়ে দিলেই চলবে। কেন? আমি মেসের সামনেই নামিয়ে দিচ্ছি। না আসলে বাইক নিয়ে রাত হয়ে গেছে তো, আমি চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, বলছিস যখন। সৌমিলি বাইক থেকে তাড়াতাড়ি নামতে গেলে কুর্তির কোণটা কোনোভাবে আটকে গিয়ে সৌমিলি প্রায় পড়েই যাচ্ছিল। অনুরূপ সঙ্গে সঙ্গে সৌমিলির হাত চেপে ধরে বলে, আস্তে আস্তে দেখে, এত তাড়াহুড়ো কিসের তোর? আমি কি তোকে কিডন্যাপ করে নেব? না না, খেয়াল করিনি আসলে। এত অগোছালো কেন তুই বলতো? জানি না। সৌমিলির গাল তখন আলোতে দেখা গেলে বোঝা যেত ওর কি অবস্থা চলছে মনের ভেতর। অনুরূপ অনেকটা শক্ত করে ওর হাতটা ধরেছিল। অনুরূপদা, আমার হাতে লাগছে। ও ও সরি। খেয়াল করে হাতের আঙুলগুলো আলগা করে দেয় অনুরূপ। সৌমিলি একটু আড়ষ্টভাবে হাতটা সরিয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। স্নিগ্ধ শীতলতার আবহেও মুহূর্তের অস্বস্তি বাতাসে সেটা কাটাতে বাইক স্ট্যান্ড করে অনুরূপ নামে। চল, অনেকটা দেরি হয়ে গেল, এগো। তুমি চলে যাও, আমি এবার চলে যেতে পারবো। তাই যেতে পারবি? ঠিক করে হাঁটতে পারিস তুই? হ্যাঁ, এক্ষুনি হয়তো সামনে গিয়ে কোথাও পড়ে যাবি। আমাকে তো নিজেকেই হাঁটতে হবে। তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে? হ্যাঁ, এটা কি বললাম? ইস বুদ্ধুরাম, ইচ্ছে করছে নিজেই নিজেকে দুটো চড় কষাই। আমি না থাকলেও কাউকে তো অবশ্যই পাবি জীবনে, যে তোকে কোথাও হোঁচট খেতে দেবে না। সৌমিলি এর কোনো প্রত্যুত্তর দেয় না, বরং মনে মনে ভাবে, কিন্তু আমি যে অন্য কাউকে চাই না অনুরূপদা। আচ্ছা তুই বরং এক কাজ কর, তোর রুমমেটদের কাউকে একটু এগিয়ে আসতে বলে এদিকে। ফোনে তো চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। না, কিচ্ছু বলার নেই তোকে। মাঝে মাঝে বড্ড চিন্তা হয় কি করবি যে পরে। চল আমি যাচ্ছি। একসঙ্গে হাঁটতে আরম্ভ করেছে ওরা দুজন। আর কোনো কথা নেই। মেঘের পাশ থেকে আকাশে চাঁদের উকি দেখা যাচ্ছে। মেসের একেবারে কাছাকাছি আসতেই দাঁড়িয়ে পড়ল সৌমিলি। অনুরূপদা, হুম? তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না, আমি এখান থেকে নিজেই চলে যেতে পারবো। আমার জন্য তোমার অনেকটা প্রবলেম ফেস করতে হলো। তাছাড়া ওয়ার্ডেন কোনো ছেলেকে সঙ্গে দেখলে ভীষণ কেলেঙ্কারি হবে। তার উপর মেহুলরাও তোমাকে এত রাতে আমার সঙ্গে দেখতে পেলে তো কোনো কথাই নেই। তুই এতগুলো কথাও ঠিক করে বলতে পারিস তাহলে? কলেজে কিন্তু একদম চুপচাপ থাকিস আমার সামনে। ঠিক করে কথা বললে তো জানতে পারবে। তুমি তো কলেজে আমার সঙ্গে কথাই বলো না, সে কতদিন আগে ফেয়ারওয়েলের সময়। কে বললো আমি তোর সঙ্গে কথা বলি না? এটা কি তাহলে এখন সান্ত্বনা পুরস্কারটা না দিলেও হতো। অন্য কেউ হলে সৌমিলি এতক্ষণে কোমর বেঁধে ঝগড়া শুরু করতে পারতো বোধহয়, কিন্তু অনুরূপ তার মুখের ওপর কথা বলবে কি করে? থ্যাংক ইউ অনুরূপদা। ঠিক আছে, নে এবার ভেতরে যা। বলছি, একটা রিকোয়েস্ট ছিল তোমার কাছে। কি?
আসলে যদি কিছু মনে না করো, আজকের পুরো ঘটনাটা, মানে তুমি যে আমাকে ড্রপ করে দিলে, সেটা প্লিজ কাউকে জানিও না। আরে আমি আবার কাকে বলতে যাব? কাউকে না, ইভেন ইভেন শুভদাকেও না। বেশ, অ্যাজ ইউ উইশ, কাউকে বলবো না। থ্যাঙ্কস। তবে হ্যাঁ, এরকম এরপর থেকে আর কোনো সোলো ট্রিপে বেরোলে টাইম, ওয়েদার আর ফোনের ব্যাটারি এগুলো চেক করে বেরোস কিন্তু। প্রতিবারের মতো তো আমি সমস্যা থেকে বাঁচাতে আসবো না, তাই না? ভাবতো আজ সময় মতো যদি আমি না থাকতাম তাহলে কি হতো। যেটা হতো সেটা এখন ভাবা মানে অনর্থক সময় নষ্ট করা। তার থেকে যেটা হয়েছে, আই গেস সেটা নিয়েই খুশি থাকা উচিত আমাদের, তাই নয় কি? তোর সঙ্গে কথায় আমি পারবো না সত্যি। এবার তুমি যাও, আমি আসলাম, কেমন? তুই ভেতরে যা, আমি যাচ্ছি। সৌমিলি মাথা নেড়ে এগিয়ে যায় মেসের গেটের দিকে। অনুরূপ আলো আধারির মধ্যে দাঁড়িয়ে ওকে দেখতে থাকে। সৌমিলি গেটের ভেতরে ঢুকতেই অনুরূপ উল্টো দিকে গলির মোড়ে বাইকের দিকে হাঁটতে শুরু করে। সৌমিলি একবার ঘুরে দেখে গেটের ফাঁক দিয়ে অনুরূপকে চলে যেতে। ধীরে ধীরে তুমি এসে রয়েছো গানের সুরে, তোমার ছোঁয়া পেয়েছে মন, তোমাকে চাই চুপি সারে। ধীরে ধীরে তুমি এসে রয়েছো গানের সুরে, তোমার ছোঁয়া পেয়েছে মন, তোমাকেই চাই চুপি সারে। সৌমিলি মেসে ঢুকতেই এক দক্ষ যজ্ঞ বেঁধে গেল। কি রে মিলি, কোথায় ছিলিস? ফোনটা সুইচড অফ, কোনো খবরই নেই। জানিস কত চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি। আরে বৃষ্টিটা এসেই তো। তা একটা ফোন করে কোথায় আছিস সেটা বলতে কি হচ্ছিল তোর? আর এই অনু, অঙ্কিত সায়নকে আগে একটা ফোন করে দে তো, নাহলে ওরাও হয়তো খুঁজতে বেরোবে আবার। আরে বলিস না, আর গিয়েছিলাম একটু বাইরে এমনি হাঁটতে, তারপরে এই যা ঝড় বৃষ্টি, এই জন্য আটকা পড়ে গিয়েছিলাম আমি। ফোনও তার মধ্যে গেছে সুইচ অফে। ও, ফিরলি কিভাবে? ফিরলাম কেন, অটোতে। এত রাতে অটো পেলি? হ্যাঁ তো, অনেক চেষ্টার পর পেলাম তো। আচ্ছা ঠিক আছে। ইস বাবা, শুভদাকে বলাই হয়নি, এখনো হয়তো খুঁজছে। সে কি, শুভদাকেও বলেছিস? কি আর করব, কিছু তো বুঝে উঠতে পারছিলাম না। রাত দেখেছিস, এদিককার রাস্তাঘাটও তো ভালো না, তাই শুভদাকেই ফোন করে বললাম। শুভদা এখনো বোধহয় বাইরেই আছে। মেহুল ফোনটা বের করে এবার কল করে। একটা রিং হতেই রিসিভ হয়ে যায়। মেহুল বলে, হ্যালো, হ্যাঁ শুভদা, হ্যাঁ 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 এই এলো এই মাত্র। না না, সব ঠিক আছে, তুমি আর বাইরে থেকো না গো, প্লিজ বাড়ি চলে যাও। আচ্ছা হ্যাঁ, তোমাকে এত রাতে কি জ্বালালাম বলো তো? ঠিক আছে হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখছি দাদা। হ্যাঁ, এই সৌমিলি শোন না, বলছি শুভদা একবার ফোন করতে বললো তোকে। আচ্ছা, আমি করে দেবো। মিলি রুমে গিয়ে আগে ফোনটা চার্জে বসালো, তারপর ফ্রেশ হয়ে এসে শুভদাকে ফোন করলো। যদিও আজ আর কারোর সঙ্গে কথা বলার তেমন একটা ইচ্ছে ছিল না ওর। এতক্ষণের কাটানো সময়ের অনুভূতিটা নিয়ে ও নিজের সঙ্গেই একটু সময় কাটাতে চাইছিল। তাও শুভদা ওর জন্য এই বৃষ্টির রাতে ওকে খুঁজতে বেরিয়েছিল, তাই ফোন করাটা ভদ্রতা, এটা ভেবে সৌমিলি ফোন করে। দুবার রিং হতেই ফোন রিসিভ হয়ে যায়। সৌমিলি কিছু বলবার আগেই ওপাশ থেকে ভীষণ গম্ভীর স্বরে একগুচ্ছ কথা ভেসে আসে। সৌমিলি, নিজেকে কি ভাবিস বলতো তুই? অন্য কাউকে চিন্তা ফেলতে খুব ভালো লাগে নাকি? কটা বাজে খেয়াল আছে, একটা ফোন করা যায় না? রাস্তাঘাটের অবস্থা জানিস, তার উপর বাইরের ওয়েদারের এই অবস্থা, কতটা চিন্তা হচ্ছিল কোনো আইডিয়া আছে তোর? কোথায় কোথায় খুঁজেছি তোকে, কতবার ফোন করেছি। এদিকে কালকের চাপে ব্যস্ত, তার মধ্যে তুই এইসব করছিস। কি হলো, চুপ করে আছিস কেন? তুমি বলার সুযোগ দিলে তো বলবো। কি বলবি? বলার কোনো জায়গা রেখেছিস? সরি, আমার জন্য তোমাকে অনেকটা সাফার করতে হলো। এরা যে কেন তোমায় বলতে গেল? আচ্ছা, এখন ওদের দোষ তাই না? ওরা না বললে আমি তো জানতেই পারতাম না।
আমি ফিরেই আসছিলাম, হঠাৎ বৃষ্টি চলে এলে আমি কি করব? আর ফোনে চার্জ ছিল না, তাই সুইচ অফ হয়ে গিয়েছিল। আমার দোষটা কোথায় এখানে বলো তো? আমি নিজেই কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, তার উপরে তুমি আবার বকছো। সেই তো, সব কিটতেই জানি আমি। ঠিক আছে, ফিরলি কিভাবে? অটোতে। কোথাও থেকে একটা ফোন বা মেসেজ তো করতে পারতিস, তাহলে আমিই চলে যেতে পারতাম। বুঝতে পারিনি এত রাত হয়ে যাবে যে। খেয়েছিস? না, তুমি? কি করে খাবো? তুই তো খিদে কেড়ে নিচ্ছিস। একদিনের ঘটনার জন্য এত বড় অপবাদ দিচ্ছ? একদিন? রোজই তো আমাকে জ্বালাচ্ছিস, সব সময়, প্রতিনিয়ত। কোথায়? আমি আবার কি করলাম? রোজ তোমার সঙ্গে আমার কথাই হয় না। ওসব তুই বুঝবি না, বাদ দে। আজ আর রাত জাগিস না, কাল তো শান্তিনিকেতন, দেখা হচ্ছে কাল। একদম। গুড নাইট। গুড নাইট। শুভর কাছে যখন মেহুলের ফোনটা এসেছিল যে সৌমিলি রুমে নেই, এত রাতেও ফেরেনি, কোথায় গেছে ওদেরকে জানায়নি, এমনকি ওর ফোনটাও সুইচ অফ হয়ে আছে, তখন বাইরে ভীষণ ঝড় বৃষ্টি, আর সঙ্গে শুভর মনেও। বৃষ্টি তোয়াক্কা না করেই ও এক প্রকার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আটকালো ওর বাড়ির লোক। এই তাণ্ডবের সময় কোন বাড়ির লোক নিজের ছেলেকে বাইরে ছাড়বে? যাই হোক করে ওকে বাড়িতে রাখা হলো, কিন্তু এক অজানা আশঙ্কাতে ওর মনটা ভরে ছিল সারাক্ষণ। শুধু বারবার কল করে গেছে সৌমিলিকে, আর বারবার একই উত্তর শুনে গেছে, যে নাম্বারে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। বৃষ্টি সামান্য ধরে এলে শুভকে আর বাড়িতে ধরে রাখা যায়নি। তারপর সৌমিলির মেসের আশেপাশের সমস্ত গলি থেকে শুরু করে গোটা শহর পাগলের মতো চক্কর কেটেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। প্রায় ঘন্টাখানেক পর মেহুলের ফোনটা আসাতে যেন নতুন করে জীবন পায় শুভ। ততক্ষণে বৃষ্টিতে ভিজে একসার হয়ে গেছে ও। বাড়ির সামনে এসে বাইকটা রাখতেই সৌমিলি ওকে ফোন করে। ভেবেছিল খুব করে বকবে, সেই রকম রাগটাও উঠেছিল ওর, কিন্তু ওই যে সৌমিলির গলাটা, যেই শুনলো এসব রাগ কোথায়, তখন মনে হলো এখনই সৌমিলির কাছে চলে যায়, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। ফোন রেখে বাড়ির ভেতরে ঢুকবে এমন সময় দেখলো পাশের বাড়িতে বাইকের আওয়াজ। অনুরূপ এলো বোধ হয়। শুভকে দেখে গলাটা ভেসে আসে ওর। আরে শুভ, আরে কি খবর? এরকম ভিজে গেলি কি করে? বাড়ি থেকে বের করে দিল নাকি? আরে চুপ কর তো, তুই এত রাতে কোথা থেকে? এই তো সামনেই। তুই কি কোথাও বেরিয়েছিলি নাকি? আরে হ্যাঁ, মানে ওই আর কি, তোকেও ফোন করতাম, তারপর তো কাজটাই হয়ে গেল। কি হয়েছে? মানে চল একটু ওদিকে এগোই, তারপরে বলছি। আচ্ছা চল। আর বলিস না রে রূপ, আরে হঠাৎ মেহুল ফোন করে বলল যে সৌমিলি নাকি এখনো ফেরেনি, সঙ্গে ফোনেও পাওয়া যাচ্ছে না, তার উপর বাইরেও এরকম অবস্থা। আমি না ভাই রীতিমতো টেনশনে পড়ে গিয়েছিলাম আর কি। একে তো এত রাতে ও একটা একা মেয়ে, তাছাড়াও কলকাতাতেও নতুন, রাস্তাঘাট কিছুই চেনে না, তাই গিয়েছিলাম আর কি। কিন্তু এখন অনেক খোঁজাখুঁজি করার পর যখন ওকে পেলাম না, তোকেই ফোনটা করতে যাচ্ছিলাম, এমন সময় মেহুল ফোন করে বললো সৌমিলি ফিরেছে। ও আচ্ছা, তাহলেই ভালো। কথা হয়েছে তোর সঙ্গে? হ্যাঁ রে, এই তো জাস্ট কথা হলো। ভীষণ ভয় পেয়ে গিয়েছিল নিশ্চয়ই। একবার না ওর সঙ্গে দেখা হলে ভালো হতো, জানিস তো। এত রাতে তো আর সেটা সম্ভব হচ্ছে না ভাইয়া। ঠিকঠাকভাবে তো পৌঁছে গেছে শুনলি, আর এমনিতেও কাল সকাল থেকে দেখা হচ্ছে, তারপর টানা 2 দিন ওকে তোর কাছেই রেখে দিস না হয় যত্ন করে। কাছে তো সারা জীবন রাখতে চাই রে, অবশ্য সেটা সম্ভব কিনা এই 2 দিনেই জেনে ফেলতে পারবো হয়তো। কিভাবে? সবকিছু বলবো ওকে, জিজ্ঞেস করবো ওর দিকটা। ও আচ্ছা, বুঝলাম।
অনুরূপ আর কিছু বলে না। হাঁটতে হাঁটতে পকেট থেকে একটা সিগারেট বের করে নিজে একটা ধরালো, শুভকেও অফার করলো। না, আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ওরকম তুই প্রতি মাসে ছাড়ছিস ভাই? আরে না রে, এবার সিরিয়াস একদম, কারণ উপমহল থেকে অর্ডার আছে। ওরে বাবা, সে কি রে, শুভদীপ গাঙ্গুলিকে ইশারাতে নাচাচ্ছে? হ্যাঁ, মামিমা দিদি এত বলার পরেও তো ছাড়িসনি ভাই। এবার ইচ্ছে করলো কারোর বারণ শুনতে, তাই আর কি। জানিস তো, কিছু কিছু শাসন না মানতে ভীষণ ইচ্ছে করে। দেখিস, বেশি শাসন মানতে গিয়ে একেবারে দাসত্ব স্বীকার করে ফেলিস না, ঠিক আছে? আপত্তি নেই, আপত্তি নেই। চল, কাল দেখা হচ্ছে তাহলে, টাটা। সৌমিলি বসে আছে জানালার ধারে। বাইরে খোলা আকাশ, সঙ্গে বৃষ্টির পরের হালকা ঠান্ডা বাতাস। বসে বসে সৌমিলি আজকের ঘটনাগুলোই মনে করছে। ভাগ্যিস বৃষ্টিটা হয়েছিল আজ, ভাগ্যিস মেহুদের সঙ্গে যাইনি তখন, ভাগ্যিস ওইদিকে ভুল করে চলে গিয়েছিলাম, ভাগ্যিস ভাগ্যিস অনুরোধটা ছিল। আজকের দিনটা যে ঠিক কতটা স্পেশাল সেটা সৌমিলি হয়তো বলে বোঝাতে পারবে না। আজ কতদিন পর অনুরুদ্ধা ওর সঙ্গে কথা বলেছে, আজ দ্বিতীয়বার ওর স্পর্শ অনুভব করেছে, আজ প্রথমবার ওর এতটা কাছাকাছি থাকতে পেরেছে। এক আলাদা অনুভূতি। সৌমিলির কারোর বাইকে চড়তে সত্যিই ভয় করে, অসুবিধা হয়। তাও যে কেন সারাটা রাস্তা ওর একটুও ভয় করলো না কে জানে। মনে হচ্ছিল ও হয়তো খুব সিকিউর জোনে আছে, যেখানে ওর কোনো ক্ষতিই হতে পারে না। এতটা বিশ্বাস করে ওই ছেলেটাকে, কিন্তু কেন, কিভাবে এরকম মায়া জড়ালো ওর? আর কিছুদিন পর যখন অনুরুদ্ধা কলেজ ছেড়ে দেবে তখনও কি করবে? থাক, এখন এই সব খারাপ কথা ভাবতে মন চায় না ওর। তাছাড়া এখন সামনে 2 দিন অনুরুদ্ধার কাছাকাছি থাকতে পারবে, ইচ্ছে করলেই দেখতে পারবে। সৌমিলির মনে যেন হঠাৎ এক মুঠো আনন্দ ছড়িয়ে দিল কেউ। পরদিন সকাল, মিশন শান্তিনিকেতন। 2 দিনের ট্যুর, আজ আর কাল। 2 দিন ওখানে ওরা হোটেলে থাকবে, পরশু ওরা আবার ব্যাক করবে। সকাল 8টার মধ্যে সবাই এসে হাজির। কলেজ থেকে বাস ছাড়বে 8:30টায়। হিসেব মতো ওরা পৌঁছলো ওখানে 12টার দিকে। বাসেই সবার ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল, তাই ওখানে পৌঁছে সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো ঘুরতে। তারপর তো রবীন্দ্রভবন, সৃজনী, বিশ্বভারতী সমস্ত ঘুরে এসে সন্ধ্যেতে যখন ওরা ফিরল তখন সবাই ভীষণ ক্লান্ত। রাতে খাওয়া দাওয়া সেরে সবাই যে যার মতো ঘুমোতে গেল, কিন্তু জেগে রইল কয়েকটা চোখ, মনে আগামীর দুশ্চিন্তা। পরদিন সকালে ওরা গেল কঙ্কালীতলা, আর বিকালে সোনাঝুরির হাট। সেখানে সবাই অনেক কেনাকাটা করলো। 2 দিন বেশ হৈ হৈ করে পেরিয়ে গেল। এত আনন্দ, এত মজার পর আবার যে ফিরে যেতে হবে কাল, সেটা ভেবেও ওদের মনটা যেন খারাপ হয়ে যায়। সন্ধ্যের দিকে সৌমিলি হোটেলের বাগানে বসে এই সব কথাই ভাবছিল। এই 2 দিন সৌমিলির এত আনন্দে থাকার আরও একটা কারণ হলো অনুরুদ্ধার এত কাছাকাছি থাকতে পারা, বারবার ওকে দেখতে পাওয়া। কথাবার্তা অবশ্য যে খুব একটা হয়েছে তা নয়, তাও ওর উপস্থিতি তো যথেষ্ট। ঠিক এমন সময় ফোনে টুম করে একটা মেসেজ এলো। শুভদা টেক্সট করেছে, আজ একটু রাতের দিকে একবার নিচে আসিস তো, কথা আছে। বেশ। সৌমিলি উঠে বাগান থেকে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় দেখে অনুরূপদা এগিয়ে আসছে, সঙ্গে শতদ্রুদা। সৌমিলির মুখোমুখি হতেই শতদ্রুদা বলল, কি রে, এখানে একা একা কি করছিস? এমনি কিছু না, বসেছিলাম। আচ্ছা যা, তাড়াতাড়ি খেয়ে নে, রাত হচ্ছে। হ্যাঁ, এই তো যাব। একবার অনুরূপের দিকে তাকিয়ে নেয় সৌমিলি, চোখাচোখিও হয় ওর সঙ্গে। সৌমিলি একটু হাসি ফুটিয়ে তোলে ওর মুখে, যদিও
পাল্টা তরফের কোনো সেরকম রেসপন্স দেখতে পায় না। তাড়াহুড়ো দেখিয়ে সৌমিলি ওখান থেকে চলে যায়। ও চলে যেতেই শতদ্রু বলে, শুভ আজই বলবে ঠিক করেছে তো? হুম। যাক, শুভ ভালো থাকা ডিজার্ভ করে। সৌমিলি ওকে হ্যাঁ বলে দিক, ব্যাস। অবশ্য না করারও জায়গা নেই, কি বল? শুভ এখন কোথায়? শুভ নিজের রুমে একবার মনে মনে গুছিয়ে নেবার চেষ্টা করছে সব কথা, আর বারবার তালগোল পাকিয়ে যাচ্ছে যেন সব। কিরকম একটা ফিল আসছে যেন, ভয়, উত্তেজনা, আনন্দ সব মিলিয়ে মিশিয়ে কেমন একটা। জীবনে এতবার কনফারেন্স সেমিনার অ্যাটেন্ড করলো, এতবার কলেজের প্রোগ্রাম হোস্টিং করলো, কিন্তু কনফিডেন্সের অভাব ওর তো কখনো হয়নি। তাহলে এই নার্ভাসনেস ও ঠিকঠাক বলে উঠতে পারবে তো? সৌমিলি সব বুঝতে পারবে তো ওর কথা? সৌমিলি ওকে হ্যাঁ বলবে তো? জানে না শুভ। এইসব ভাবতে ভাবতেই অনেকদিন আগের কথা হঠাৎ মনে পড়ে শুভর। কলেজে তখন অনুরূপ আর সৌমিলিকে নিয়ে চর্চা চলছে। শুভ সবাইকে রিকোয়েস্ট করছিল এইসব ব্যাপার নিয়ে না ঘাঁটতে। কেন বলতো শুভ, তোর কি অসুবিধা হচ্ছে? আরে বাবা না, মেয়েটার ডিস্টার্ব হচ্ছে, সবার পড়াশোনা আছে, সেটা তো তোরা বুঝবি নাকি? সে ঠিক আছে, কিন্তু ভাই ওদের মধ্যে কিছু নেই এমনটা তো না, তাই না? এক্স্যাক্টলি, ওরা স্বীকার করে নিক সবটা। তোকে আমি প্রমিস করছি আর কেউ কিছু বলবে না। আরে বাবা না থাকলে কি বলবে? আচ্ছা, তা ভাই তুই কি করে জানলি বল? আর তাছাড়া আমার তো মনে হয় মেয়েটা বেশি সুবিধার নয়, বুঝলি? দেখছে সিনিয়র, ভেবেছে ভালোই হলো। ও ভাই, না জেনে শুনে আর একটা কথাও বলবি না তুই। কতটুকু চিনিস তুই ওই মেয়েটাকে? তুই একটা জুনিয়রের জন্য আমাকে এরকম বলছিস? হ্যাঁ বলছি, কারণ ওই মেয়েটাকে আমার ভালো লাগে। কান খুলে শুনে নে, সৌমিলি চ্যাটার্জিকে এর পর থেকে যদি আর কেউ বিরক্ত করিস বা উল্টো পাল্টা কিছু কমেন্ট পাস করিস, তাহলে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অ্যাম আই ক্লিয়ার? কথাটা বলেই শুভ রুম থেকে বেরিয়ে গিয়েছিল। আর রুমে বাজ পড়লেও বোধহয় এতটা চমকে কেউ থাকে না। শুভ হলো ওদের ইউনিভার্সিটি টপার, বরাবরই ভীষণ শান্ত প্রকৃতির। কলেজে ফার্স্ট ইয়ার থেকেই সিনিয়রদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক, সেই করে কলেজ ইউনিয়নেও যোগ দেয়। তারপর ডিপার্টমেন্টে স্টুডেন্ট হেড, সঙ্গে পড়াশোনাও চালিয়ে গেছে। স্যার ম্যামরা শুভ বলতে অজ্ঞান। সবাই বলে শুভর শুধু নোটস পড়ে গেলে অলরেডি 70% নাম্বার এসে যায়। এত কিছুর সঙ্গে শুভ আরও কিছু জিনিস পেয়েছে, সেটা হলো সম্মান। জুনিয়র তো দূরেই থাক, ওর ব্যাচমেটরাও ওকে ভীষণ মানে। শুভ কিছু বলা মানেই ওটা শেষ কথা। গোটা কলেজ সেটা জানে। দাপুটে গোছের নয়, কিন্তু শুভকে সবাই প্রয়োজনে পায়, সব সময় সাহায্যও করেছে সবাইকে। ওর বন্ধুরা সবাই এতদিন দেখে এসেছে সমস্ত ব্যাপারে শুভর আগ্রহ থাকলেও মেয়েদের ব্যাপারে ওর ভীষণ অনীহা। আজ পর্যন্ত কোনো মেয়েকেই শুভ সেইভাবে পাত্তা দেয়নি। আসলে ওর এই ব্যক্তিত্বটাই এমন যে চেনা জানা মানুষ ছাড়া কেউ ওর সঙ্গে কথা বলতে গেলেও দুবার ভাবে। আর সেইখানে সবার অলক্ষ্যে সৌমিলিকে যে শুভ মনের জায়গাটা দিয়ে বসে আছে, সেটা ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু সৌমিলি, এরপর থেকে ওদের মধ্যে চলতে থাকে জল্পনা কল্পনা। এইসব কবে থেকে ঘটছে? সৌমিলি কি বিষয়টা জানে? তাহলে কি ওরা ডেট করছে? তাহলে অনুরূপ? কিন্তু কোনো প্রশ্নের উত্তরই ওদের কাছে ছিল না। সেই মতো করে ওরা শুভর কাছেই পৌঁছয় উত্তরের আশায়। দেখ, ও কিছুই জানে না। ইনফ্যাক্ট ওকে আমি এখনো কিছু বলিনি। কিন্তু শোন, তোদের কাছে না আমার একটা রিকোয়েস্ট আছে। তোরা ওকে এইসব ব্যাপারে প্লিজ ডিস্টার্ব করিস না। সঠিক সময় এলে আমি নিজেই সব বলবো, কিন্তু ততদিন নর্মাল থাকতে দিস প্লিজ। তুই তো আলাদাই লেভেলে ভাই, কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, ওসব ছাড় তো। শুভ, ট্রিট চাই, কিন্তু আগের থেকেই বলে রাখলাম, তোর কাউকে ভালো লেগেছে, এটা একটা হিস্টোরিক্যাল মুমেন্ট। বাই দ্য ওয়ে, এই অনুরূপ, তুই সব জানতিস না, আমাদের বলিসনি তো? আমি না, আমি এসবের কিছুই জানতাম না। ডিনার সেরে এসে ফোনে রাইমার সঙ্গে কথা বলছিল সৌমিলি। দূর,
আমার এখন ভালো লাগছে না। সুন্দর মুহূর্তগুলো এত জলদি জলদি পেরিয়ে যায় কেন বলতো? ওরা সুন্দর বলি। তাছাড়া প্রিয় মানুষ কাছে থাকলে সময় তাড়াতাড়ি বেরোয়। সত্যি তাই। তা তারপর অনুরূপের সঙ্গে একটা ট্রিপও করে নিলি তো বেশ। তার আগের রাতে বাইক রাইড, তোর তো এখন আলাদাই ব্যাপার চলছে। আর ট্রিপ, এখানে আসা অব্দি নিজে থেকে কথা বলা তো অনেক দূর। একবার দেখেও নি জানিস। তাতে কি, আমি তো দেখেছি, এটাই যথেষ্ট। তুই তো সেই উপন্যাসের প্রেমিকাদের মতো বলছিস রে। ছাড় সেসব। কি করবি ভেবেছিস? ওকে বলবি না এইভাবেই দূর হতে তোমারে দেখেছি গিয়েই বসে থাকবি? হ্যাঁ, জানি না রে, কি বা বলবো। অনুরুদ্ধের জীবনে হয়তো আমার কোনো এক্সিস্টেন্সই নেই। আমার মতো কত মেয়েকে হয়তো রিজেক্ট করেছে, আর সেখানে আমি তো ভীষণ সাধারণ। মিলি, আমরা সবাই ভীষণ সাধারণ, কিন্তু তোকে অসাধারণ হতে হবে নিজের কাছে। নিজের কাছে প্রিয় না হতে পারলে অন্য কেউ কি করে তোকে প্রায়োরিটি দেবে বল? আগে নিজেকে ভালোবাসতে শেখ। আজ যদি অনুরূপ তোকে পছন্দ না করে, তবে কি মনে হয় তোকে কেউই পছন্দ করে না? দেখিস, জীবনে এমন মানুষও কাউকে পাবেই যে তোকে সাধারণের মধ্যেও অসাধারণ ভাবে দেখবে, তোকে তোর ইচ্ছেগুলোকে প্রায়োরিটাইজড করবে। কিন্তু সেই কারো অপেক্ষা করা অহেতুক। তার থেকে নিজেকেই না হয় নিজেই ভালোবাসলি। যাক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। ঘুরতে গিয়েছিস, ভালো করে ঘোর, তবে আশা ছাড়িস না। কে বলতে পারে, হয়তো ওই কেউটা অনুরূপী হলো। তাহলে তো সব পাওয়া হয়েছে তোরে। চল, টাটা, গুড নাইট। গুড নাইট। সৌমিলি ফোনটা রেখে আকাশ পাতাল ভাবতে শুরু করে। ঠিক এমন সময় ফোনে একটা মেসেজ। এ ভাই 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 ভাই, আমার ভয় করছে, আমি পারবো না। আরে আরে না না, ছাড় না, পরে দেখা যাবে। কি পরে দেখা যাবে? না মুন্না না, ওইসব হবে না। যা হবে আজ, আর কোনো কথা না। আরে আমি পারবো না রে ভাই। তুই কি করবি আমি জানি না, কিন্তু তোকে এরকম অবস্থায় দেখে আমার কিন্তু বেশ লাগছে ভাই। শুভ যে ভয় পেতে পারে, তাও আবার কোনো একটা মেয়ের জন্য, সেটা জানা ছিল না ভাই। আরে ভয়ের কি আছে? তুই সিনিয়র, যাবি ডিরেক্ট বলবি। তোকে তো না বলবে না, এটা আমি 100% শিওর। নে, এবার ফোনটা কর। বলছি মানে অন্যদিন বললে হতো না রে? না, সবাই মিলে রীতিমতো জোর করেই এবার শুভকে পাঠায়। অনুরূপও প্রায় সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে পড়ে। কি রে, তুই কোথায় চললি? এই তো সামনেই, হেঁটে আসি। আচ্ছা। ওরা যে হোটেলে থাকছে তার পিছন দিয়েই বয়ে গেছে কোপাই নদী। বাগানের শেষ প্রান্তে কয়েকটা ঝাউ গাছ, সেখানে টেবিল চেয়ার দিয়ে খুব সুন্দর করে বসার জায়গা, আর একদিকে নদীতে নামার জন্য বাঁধানো সিঁড়ি। শুভ এখানেই সৌমিলিকে আসতে বলেছে। বাগানের দিকে চলতে শুরু করেছে, হঠাৎ অনুরূপ এসে ওর পাশে দাঁড়ায়। শুভ। ও তুই বল ভাই। তোর সঙ্গে একটু কথা আছে। তাড়াতাড়ি বল ভাই। আরে আমি নিজে ডেকে নিজেই অলরেডি লেট, তার উপর মনের জোরটাও কেমন না নেমে যাওয়ার আগে আমার মনে হচ্ছে ওকে যা বলার বলে দিতে পারলেই বাঁচি। দেখ ভাই, তোকে একটা কথা বলি, এটা মাথায় রেখে তবে এগিয়ে যা। তোর কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তারও তোকে ভালো লাগবে। আবার তার মানে এও নয় যে তুই তাকে ভালোবাসতে পারবি না। ভালোবাসা সবসময় একটা মুক্ত দরজা, যে কেউ যাকে ইচ্ছে ভালোবাসতে পারে, সেটা অন্যায় নয়। তবে জোর করে কাউকে দিয়ে নিজেকে ভালোবাসাতে চাওয়াটা, এটা কিন্তু অন্যায়। জাস্ট এইটুকুই। ওকে, যা, বেস্ট অফ লাক। শুভ ওর কথা কি বুঝলো কে জানে। মাথা নাড়িয়ে সম্মতিসূচক একটা ইশারা করে এবার এগিয়ে গেল।
কিছুটা এগোতেই দেখতে পেল সৌমিলি নদীর ধারের সিঁড়িতে বসে আছে। আশেপাশে বিশেষ একটা লোকজন নেই, যে কজন রয়েছে তারাও চেয়ারে বসে আছে অন্যদিকে। সৌমিলি নদীর পাড়ে বসে কি সব যেন ভাবছে। শুভ এগিয়ে যায়। ওয়েট করালাম কি? ও না না, আমি তো এইমাত্রই এলাম, বসো না। শুভ গিয়ে সৌমিলির পাশে বসে বেশ খানিকক্ষণ সেইভাবে বসে থাকে। সৌমিলি বলে, কি এত ভাবছো? না মানে কিছু না। তাহলে কি এমন চুপচাপ বসার জন্য আমাকে ডাকলে? কি বলবে বলো না। হ্যাঁ, তোকে আজকে বকবো বলে ডেকেছি। কেন? আমি কি কিছু ভুল করেছি? দেখো, আগের দিন কি তো আমি সরি বলেছিলাম, তারপরেও তুমি শুধু শুধু আমাকে বকেছিলে। ভুল ভুল তো করেইছিস তুই। তুই কি করেছিস জানিস? তুই আমার মতো একটা পরিপাটি গোছালো একটা মানুষকে একেবারে অগোছালো করে দিয়েছিস। মানে? মানে মানে সৌমিলি চ্যাটার্জি, তুমি কি জানো তোমার ওই কাজল বাঁধানো ঘাট জোড়া কি ভীষণ গভীর? আর আমি কবে যে তাতে ডুব দিয়েছি তার হদিশ আমি নিজেই পাইনি। এইসব কি বলছো শুভদা? আমি ঠিকই বলছি। সত্যি বলতে আমার এই অগোছালো ভাবটা ভালোই লাগে। তুই যখন আমার আশেপাশে থাকিস তখন কেউ যেন আমার চারপাশে এক মুঠো আবির ছড়িয়ে দেয়, জানিস? তুই যখন কোনো কারণে হেসে উঠিস তখন তোর চোখ থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ে আমার পক্ষে। কেন এমনটা করলি বলতো সৌমিলি? কি করে করলি? কখন আমার মধ্যে থেকে আমার নিজের অস্তিত্বটাকেই নিঃশেষ করে নিজেকেই অধিষ্ঠান করলি তুই? কেন সারা দিন আমার তোর কথাই বারবার মনে পড়ে, একবার নয় বারবার? কেন কেন তোকে না দেখলে আমি কষ্ট পেতে থাকি? কি কি করলি তুই আমাকে? তোকে যখন প্রথম দেখেছিলাম, ফার্স্ট ইয়ারের ইন্ট্রো চলছে তখন, একটা মেয়ে চুপচাপ মুখ নিচু করে দাঁড়িয়ে, বাকি জুনিয়রদের মতোই সাধারণ, কিন্তু তাও ওখানেই আটকে গেলাম আমি। আটকে গিয়ে রয়ে গেলাম। অনেক চেষ্টার পরেও নিস্তার পেলাম না আমি। এই গোটা বছরে কতবার চেষ্টা করেছি জানিস তোকে বলার যে, কিন্তু যেই তুই সামনে চলে আসতিস সে সব কিছু কেমন যেন আমার গুলিয়ে যেত। আজ অনেক সাহস করে এসেছি সৌমিলি, অনেকটা আশা নেই। আমি আমার সবটুকু তোর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি রে। আমার বাকি জীবনটাও তোর কাছে সমর্পণ করার, তোর সঙ্গে কাটানোর সুযোগ দিবি আমায়? সৌমিলির এবার মাথা ঘুরছে। এক্ষুনি কেউ যদি ওকে না ধরে ও যেন পুড়েই যাবে। জাগতিক কি ঘটছে কোনো কিছুর খেয়াল আর ওর মধ্যে নেই। শুভ এখন কি বলছে এসব সেটাও ঠিক করে শুনতে পারছে না যেন। কোনো কিছু ভাববার শক্তিই যেন ওর চলে গিয়েছে। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে এবার। ও চাইছে এখান থেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেতে। দেখ, আমি বুঝতে পারছি হঠাৎ করে তোকে এইসব বলা, আসলে আমি তোকে আমার ভেতরের কথাগুলো না জানিয়ে থাকতে পারছিলাম না। বাট তুই বেশি প্রেশার নিস না কিন্তু, ঠিক আছে? আমি তোকে এখনই কোনো সিদ্ধান্তে আসতে বলছি না। তুই সময় নে, তুই তোর যতটা ইচ্ছে সময় নে, কোনো তাড়াহুড়ো নেই আমার। শুভদা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চল। এই তুই যেতে পারবি তো? সৌমিলি এবার উঠে পড়ে, কোনো মতেই নিজের রুমে আসে। শুভর সঙ্গেই এসেছে, কিন্তু কোনো কথা বলেনি সৌমিলি। কি রে, ওষুধ আনবো? খুব বেশি প্রবলেম হচ্ছে? না,
তার দরকার হবে না। বলে সৌমিলি রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। শুভ হতভম্বের মতো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর নিজের রুমের দিকে এগিয়ে যায়। শুভ রুমে ঢুকতেই দেখতে পেল একদল উৎসুক মুখ ওর দিকে তাকিয়ে আছে। কি রে ভাই, কি হলো? মিশন সাকসেসফুল তো? তুই কি বললি? সব একেবারে প্রথম থেকে বল দেখি। কিছুই বলেনি। মানে? হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গেল, তারপরে রুমে চলে গেল। এই তা তুই তোর ওকে সব বলেছিস তো? দেখ, আমি যা বলার বলে তো দিয়েছি। এরপর সৌমিলি কি ভাবছে সেটা আমি জানি না, বুঝতেও পারছি না। আরে শুভ, এত মন খারাপ করিস না ভাই। ওকে অ্যাটলিস্ট একটু সময় দে ভাবার জন্য। আর শরীর খারাপ, ওটা নিচুক ছুতো। মেয়েটা হয়তো একটু নার্ভাস হয়ে গিয়েছিল। সেটাই স্বাভাবিক। আর একটা মেয়ে যতক্ষণ না নিজের মুখে কিছু বলছে কিছুই বুঝতে পারবি না। আমারও মনে হয় তুই কটা দিন ওয়েট করে দেখ। তবে চিন্তা করিস না, সব ভালো হবে। ঠিক আছে, তোরা বরং এখন যা, বুঝলি তো? কাল সকাল সকাল ফিরতে হবে। ঘুমোতে যা তোরা। আমি একটু একা থাকতে চাই। গুড নাইট। রাত 1টা। শুভর চোখে ঘুম নেই। রাত 11টার দিকে ও শতদ্রুকে দিয়ে মেহুলকে ফোন করিয়ে সৌমিলির খবর নিয়েছে। মেহুল অবশ্য বলেছে ও নাকি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর ফাইনালি শুভ ফোনটা হাতে নেয়। হোয়াটসঅ্যাপে গিয়ে সৌমিলির চ্যাট বক্স ওপেন করে। লাস্ট সিন 10:20। শুভ মেসেজ টাইপ করে, আমি তোর উত্তরের অপেক্ষায় থাক। শুভরাত্রি, ইতি, তোর শুভদা। মেসেজটা সেন্ড করে শুভ ফোনটা রেখে দেয়। সৌমিলি কিন্তু ঘুমিয়ে পড়েনি। ও সারাক্ষণ চুপ করে শুয়েছিল, শুধু ভাবছে আজ সিঁড়ির ধারের সমস্ত ঘটনাটা। পুরো বিষয়টাই ওর কাছে এখনো অবিশ্বাস্য। ওর মনে হচ্ছে ও হয়তো কোনো দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। শুভদা ওকে গোটা বছরে ও একবারও টের পেল না তো। কিন্তু কিন্তু ও তো শুভদাকে নিয়ে এইসব ব্যাপারে ভাবতেও পারে না। তাহলে কেন এরকম হলো? কেন ভগবান ওকে এই গভীর সংকটময় পরিস্থিতিতে ফেলল? আবার ভাবনায় আসে অনুরূপদা নিশ্চয়ই ব্যাপারটা জানে। হ্যাঁ, অবশ্যই জানবে, ওরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? তাহলে এখনো কি করবে? আর শুয়ে থাকা যায় না। সৌমিলি এবার বিছানা ছেড়ে উঠে পড়ে। আস্তে আস্তে সবাইকে এড়িয়ে বাইরে বেরিয়ে আসে। ছাদে উঠে এসে অবশেষে হাঁপ ছাড়ে। ছাদের উপর একটা বেঞ্চে বসে এতক্ষণের দলাচাপা কষ্টটা অবশেষে যেন বের করার সুযোগ পায়। কি করে এই কষ্ট থেকে মুক্তি পাবে বুঝে উঠতে পারছে না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। ঠিক এমন সময়, ঘুমোসনি? কে? তুমি? এই যে যাচ্ছি। সৌমিলি, শুভ তোকে যেটা বলেছে সেটা কিন্তু একটু ভেবে দেখতে পারিস। সে কি করবো না করবো সেটা আমি বুঝে নেব। সে তো অবশ্যই, তবু বললাম আর কি। শুভ কিন্তু সত্যি খুব ভালো ছেলে, আর ও কিন্তু তোকে সত্যি ভীষণ ভালোবাসে। তুমি তুমি কি এগুলো ইচ্ছা করে করছো অনুরূপদা, নাকি সত্যি কিছু বোঝো না তুমি? আমাকে আমাকে এত কষ্ট দিয়ে তোমার কি খুব আনন্দ হচ্ছে? খুব আনন্দ হচ্ছে তোমার? আই এম সরি সৌমিলি, বাট আমি সত্যি জানি না কি বোঝার কথা বলতে চাইছিস তুই। শুভদা সত্যি খুব লাকি, জানো তো? অ্যাটলিস্ট ওর মনের কথাটা তো বলতে পেরেছে। আমি তো আর কিছু বলতে পারে না সৌমিলি, ছুটে নিচে চলে যায়।
আর ওর চলে যাওয়ার দিকেই তাকিয়ে অনুরূপ শুধু দাঁড়িয়ে থাকে একা। কি তাহলে গল্পের শেষ পর্যন্ত এসেই গেলে, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর প্রথম পর্ব নিশ্চয়ই শুনেছো, সেখানে তোমাদের কমেন্ট আমি পড়েছি, খুবই খুবই উদ্বুদ্ধ হয়েছি আমাদের পরবর্তী সিরিজগুলো গল্পগুলোর জন্য। এই গল্পেও সেরকমভাবে তোমাদের ভালোবাসা আমরা পাবো, সেই এক্সপেকটেশনই আমাদের আছে। আর তাহলে আজকে কুইজ সেশনে চলে যাই, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, শুভর পুরো নাম কি? হ্যাঁ, শুভর পুরো নাম কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনুরূপ ক্যান্টিনে বসে একটা গান গাইছিল, সেই গানটা কি ছিল? সেই গানটা আমাদের কমেন্ট করে জানাও। আর 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন হলো, যখন সৌমিনীর পরীক্ষা শেষ হয় শান্তিনিকেতনে যাওয়ার আগের দিন, সেখানে একটা সিনেমার উল্লেখ করে নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময়। সেই সিনেমাটার নাম কি ছিল? একটা সিনেমার ডায়লগ দিয়েছিল সৌমিনী, সেই সিনেমাটার নাম কি? ওকে, আমি 3টে প্রশ্ন আবার রিপিট করে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে, শুভর পুরো নাম কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনুরূপ ক্যান্টিনে বসে যে গানটা গাইছিল, সেই গানটার নাম কি? আর এই যে এপিসোডে একটা মুভির উল্লেখ করেছে সৌমিনী, সেই মুভিটার নাম কি ছিল? ঠিক আছে, চলো কমেন্ট করে জানাও এই উত্তরগুলো। আমরা উত্তরদাতাদের নাম কোথায় প্রকাশ করবো সেটা প্রথম এপিসোডেও বলেছি, এবারও বলছি। আমাদের একটা কম্পাইলেশন ভিডিও আসবে আমাদের এই পুরো সিরিজে, সেই সিরিজে আমরা মেনশন করবো, সেই ভিডিওতে আমরা মেনশন করবো যে সঠিক উত্তরদাতারা কারা ছিল, এবং সঠিক উত্তরগুলো কী সেগুলো হয়তো জানিয়ে দেবো সেখানে। আর এটাই বলার যে তৃতীয় পর্বের জন্য আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। চলো, তোমার সাথে আমরাও অপেক্ষায় রয়েছি কখন তোমাদেরকে সেই গল্প শোনাতে পারবো। আজকের মতো এখানেই। শুনতে থাকো স্টোরি হোলিক্স, ভালো থাকো, ভালোবাসায় থাকো। শুভরাত্রি।